আসসালামু আলাইকুম। প্রিয় ক্লাস 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আমাকে গত ক্লাসটায় দেখেছো এবং সামনেও দেখবে। এটি হচ্ছে নতুন সিলেবাস, অতএব এটা চলতে থাকবে। তো আমি তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই যে তোমরা অনেক ভিডিওটা দেখার চেষ্টা করেছো, এবং যেহেতু নতুন ক্লাস শুরু হয়েছে তোমরা আস্তে আস্তে ইনভলভ হবে। এবং আমি যেহেতু বলেছি যে কমার্সের সবগুলো সাবজেক্টই আমি এটা রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং রেকর্ডেড থাকবে। তো এখানে আরেকটা বিষয় একটু বলে নেই, সেটি হচ্ছে যে তোমরা এই আমার ইউটিউব ভিডিওর নিচে কমেন্টগুলো যদি দেখো, তাহলে তোমাদের একটা নতুন ধারণা তৈরি হবে। কারণ এখানে দেখবে যে যারা অলরেডি তোমাদের এই স্তরটা পার হয়ে, অর্থাৎ যারা গ্রাজুয়েশন করে মাস্টার্স করে অথবা প্রফেশনাল লেভেলে আছে, তারা একটা কথা বলেছে, অ্যাটলিস্ট 8টা 10টা কমেন্ট দেখলাম, আমাকে অ্যাড্রেস করে বলেছে, স্যার আপনার মতো টিচার যদি আমরা এসএসসি ইন্টারমিডিয়েটে পেতাম, তাহলে হয়তো আমাদের অ্যাকাউন্টিং কনসেপ্ট আরো ক্লিয়ার হতো। তো আমি এই জন্যই কথাটা বললাম, যে তোমরা নিয়মিত ফলো করো, কোশ্চেন করো আমার ভিডিওর শেষে। এবং আমরা যে আমাদের টিম যে একটা গ্রুপ বানিয়েছে, সেটি হচ্ছে এসএসসি 2027 এর কমার্স যে গ্রুপটার জন্য, ওটাতে তোমরা, এবং আমি বিশ্বাস করি তোমরা তোমার অভিভাবকদেরকে এখানে অ্যাড করবে, যাতে করে আমরা, আমার ছেলেও যেহেতু পড়ছে, তো আমরা এটা একটা নলেজ শেয়ারিং হাব হিসেবে দেখতে চাই। তো যাই হোক, দ্বিতীয় অধ্যায়, লেনদেন। আজকে প্রথম অধ্যায়টা তোমাদের মনে আছে, অ্যাকাউন্টিং এর হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং, সেখানে আমরা এমসিকিউ গুলো সলভ করেছিলাম, শর্ট কোশ্চেন গুলো এবং এমসিকিউ। তো আমরা আজকে লেনদেন নিয়ে শুরু করব। মানুষ সুপ্রাচীন কাল থেকে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকে তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে বিনিময় করত, এক্সচেঞ্জ করতো। আমি আগের ক্লাসে বলেছি এটাকে বার্টার বলা হয়। যে ঘটনাগুলো যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সকল ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনাই লেনদেন নয়, প্রত্যেকটা ঘটনা কিন্তু লেনদেন নয়। আমি উদাহরণ হিসেবে আমার ছেলেকে বলেছিলাম যে আমার বড় ভাই বা অর্থাৎ তার চাচা যদি তাকে একটা খেলনা উপহার দেয়, সেটি আসলে লেনদেন নয়, কারণ ওর চাচা যখন এটি কিনেছে তখন তার জন্য এটা ট্রানজেকশন। কিন্তু আমার ছেলে যখন তার বড় চাচার কাছ থেকে একটা উপহার পেলো, বা আমি যখন আমার বোনের বাচ্চাদের কোনো উপহার দেই, সেই উপহারটা আসলে কোনো বিনিময় হয় না, কোনো টাকার মূল্যে পরিমাপ করা যায় না। এটা একটা লাভ লাভ অ্যান্ড অ্যাফেকশনের বিনিময় হয়। এইটাকে ট্রানজেকশন বলা যাবে না। ট্রানজেকশন হতে হলে অবভিয়াসলি একটা মনিটারি ভ্যালু বা আর্থিক মানদণ্ডে হিসাব করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে সকল ঘটনাই লেনদেন নয়। হ্যাঁ, সকল লেনদেনই একটা ঘটনা, বাট সমস্ত ঘটনাই কিন্তু লেনদেন না। ব্যবসায়ের আহ, ব্যবসায়ে ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। এখন দেখো, এই অধ্যায় শেষে আমরা যেটি দেখতে পারবো সেটি হচ্ছে লেনদেনের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো। মানে যেটা হচ্ছে একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার হবে, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো হচ্ছে প্রকৃতি, মানে এটার নেচারটা কি, এটা আমরা শনাক্ত করতে পারবো। হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো। অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটি আজকে তোমাদেরকে আমি দেখাবো। অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ দ্য হার্ট অফ বেসিক্যালি অ্যাকাউন্টিং। মানে এটাকে গোল্ডেন রুল বলা হয়। অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ আজকে তোমরা বুঝতে পারবে, এটা বিশ্লেষণ করতে পারবে। হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবে তোমরা। ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের উৎস দলিলাদির তালিকা তৈরি করে বর্ণনা করতে পারবা তোমরা, এর থেকে পারবে। লেনদেন লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি অর্থাৎ ডকুমেন্ট যথাযথভাবে প্রস্তুত করতে পারবে। অর্থাৎ আমরা যখন লেনদেন দেখব, অ্যাকাউন্টিং জার্নাল হবে, যেটাকে তোমাদের বইতে জাবেদা বলা হচ্ছে। এই জাবেদার সাথে কিছু ডকুমেন্ট থাকে, সাপোর্টিং ডকুমেন্ট, সেটিও বুঝতে পারবে তোমরা। তো লেনদেনের একটা ধারণা আমরা যদি নেওয়ার চেষ্টা করি, তোমরা দেখবে আধুনিক সমাজ ব্যবস্থায় আধুনিক সমাজ ব্যবস্থায় আহ, হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন লেনদেনের শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় না।
অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। হ্যাঁ, এটাকে খেয়াল রাখতে হবে যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে বহিতে লিপিবদ্ধ করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় এখানে সীমান্ত নামে একটি প্রতিষ্ঠান, সীমান্ত ট্রেডার্স, উদাহরণ হিসেবে বলা যেতে পারে সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলো। তো আবার দোকান থেকে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনা দুর্ঘটনায় আহত হলো। উল্লিখিত দুটো ঘটনায় জন্ম হলো, এখানে দুইটি ঘটনা ঘটলো। একটা হচ্ছে সীমান্ত ট্রেডার্স এর মালিক বা ওনার তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবসা থেকে টাকা নিয়ে 5,000 টাকা নিয়ে একটি আলমারি ক্রয় করলো। হ্যাঁ, একটা ফার্নিচার, অফিস ফার্নিচার ক্রয় করা হলো। ফেরার পথে এই প্রতিষ্ঠান সীমান্ত ট্রেডার্স এর মালিক দুর্ঘটনায় আহত হলো। এখন কোশ্চেন হচ্ছে যে প্রথমটা হচ্ছে ট্রানজেকশন, পরেরটা ট্রানজেকশন না। হ্যাঁ, কিন্তু এখানে বলছে কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, সেহেতু প্রথম ঘটনাটি লেনদেন। দ্বিতীয় ঘটনায় যেহেতু আর্থিক অবস্থার সংশ্লিষ্টতা নেই এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসায়ের লেনদেন হিসেবে লিপিবদ্ধ হবে না। তাহলে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ অথবা প্রদান, অর্থাৎ দেয়া নেয়া, এক্সচেঞ্জ। হ্যাঁ, সরি, তো হচ্ছে লেনদেন শব্দটির আহ, আবেদনিক অর্থ হচ্ছে গ্রহণ বা প্রদান, অর্থাৎ দেয়া নেওয়া। হ্যাঁ, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। হ্যাঁ, এখানে তুমি টাকা নিবা অথবা পেমেন্ট করবা, এটাকে রিসিভ করবা অথবা পেমেন্ট করবা। লেনদেন দুই ধরনের হয়, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কোনো একটি আর্থিক কোনো কোনো অর্থনৈতিক ঘটনা দুই পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোর্স নামে একটি প্রতিষ্ঠান কোনো সরবরাহকারী অর্থাৎ সাপ্লায়ারের কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। অর্থাৎ তুমি ব্যবসা করতে যে সরবরাহকারী, সাপ্লায়ার, যে তোমাকে সেলার, তোমার কাছে সেল করছে, তুমি বায়ার, সেখান থেকে বাবুল স্টোর কোনো পণ্যদ্রব্য ক্রয় করলো, তোমার প্রতিষ্ঠানের নাম বাবুল স্টোর, অথবা বাবুল স্টোর বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান করলো। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে যন্ত্রপাতি ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস। এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটি হচ্ছে এখানে বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ বোঝানো হয়েছে। বাবুল ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠান যখন সাপ্লায়ারের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে পারচেস করে, তখন সেটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজেকশনের বা বাহ্যিক লেনদেনের একটা উদাহরণ। একইভাবে ওই প্রতিষ্ঠান বাবুল ট্রেডার্স যখন বাবুল স্টোর্স যখন যে স্টোরের জায়গাটা যার কাছ থেকে ভাড়া নিয়েছে, সেই ল্যান্ডলর্ড অথবা বাড়িওয়ালাকে যখন ভাড়া প্রদান করে, এটাও একটা বাহ্যিক লেনদেন। আর ইন্টারনাল লেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে, উদাহরণ হিসেবে বলা হয়েছে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে একটা যন্ত্রপাতি কেনা হয়েছে, সেটিতে ব্যবহারজনিত অবচয় মানে ডেপ্রিসিয়েশন, এটা আমি পরে ক্লিয়ার করব। ধরো আমি একটু উদাহরণ হিসেবে বলি, আমি যে ল্যাপটপ দিয়ে এখন তোমাদের ভিডিওটা রেকর্ড করছি, এই ল্যাপটপটা কেনা হয়েছে আমাদের প্রতিষ্ঠান বিশ সলিউশনের নামে। এই ল্যাপটপটা তর্কের খাতিরে ধরে নিলাম যে 2,10,000 টাকায় কেনা হয়েছে, 2,10,10,000। এখন এই ল্যাপটপটা চলবে 7 বছর। তাহলে 7 বছর পরে এই ল্যাপটপের ভ্যালু জিরো হয়ে যাবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমি 2,10,000 টাকার থেকে বিশ সলিউশনে আমরা একটা কম্পিউটার কিনেছিলাম, ল্যাপটপ কিনেছিলাম, সেই ল্যাপটপটা ব্যবহারজনিত কারণে 7 বছর পরে এটা একদম স্ক্র্যাপ হয়ে যাবে, মানে এটা তখন ভ্যালু থাকবে না। তাহলে আমরা হিসাবের বইতে এই যে 2,10,000 টাকার থেকে একটা অ্যাসেট কিনেছিলাম, এটা রেকর্ড করব এবং এই 7 বছরের ভিতরে এই খরচটাকে অ্যালোকেট করে বা 7 বছরে প্রথম বছরে আমরা যেটা করব সেটি হচ্ছে 2,10,000 একে ভাগ করব 7 বছর দিয়ে, তাহলে প্রতি বছর 30,000 টাকা হয়। এই প্রতি বছর যে 30,000 টাকা, তাহলে প্রথম বছর শেষে আমরা 2,10,000 থেকে 30,000 বাদ দিয়ে যেটি হবে 1,80,000 হবে হচ্ছে ভ্যালু। দ্বিতীয় বছর শেষে 1,80,000 থেকে আরো 30 বাদ যাবে, তখন 1,50,000 টাকা ভ্যালু হবে। এরকম করতে করতে
সপ্তম বছর শেষ হয়ে গেলে এটার ভ্যালু জিরো হয়ে যাবে। এটিকে বলা হয় হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। তো এই উদাহরণটা এখানে দেয়া আছে দেখে আমি এই কথাগুলো বললাম, যে উদাহরণস্বরূপ যন্ত্রপাতি ব্যবহারের ফলে উদ্ভূত অবচয় বা মূল্য হ্রাস। এটি সামনে তোমরা বুঝতে পারবে, এখন না বুঝলেও খুব ক্ষতি নাই, বাট যেহেতু বইতে আছে আমি বললাম। নগদ নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব ঘটে। যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন দেয়া হলো, অথবা ঘর ভাড়া বাবদ 3,000 টাকা পাওয়া গেল, এটিও লেনদেন। অর্থাৎ মিসেস মাহবুবাকে তুমি কাজের জন্য এমপ্লয়ি হিসেবে তোমার প্রতিষ্ঠান নিয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকে 2,000 টাকা দেয়া হলো, এটি একটি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বা লেনদেন। একইভাবে তুমি তোমার অফিসের একটা অংশ অন্য কাউকে ভাড়া দিচ্ছ, তোমাদের অফিসের একটা অংশ বাইরে কাউকে ভাড়া দিচ্ছ, ওই ভাড়ার যে টাকাটা তুমি আদায় করছো, ভাড়া রিসিভ করছো, বা এটাকে টাকাটা তোমার হাতে আসছে, এই 3,000 টাকা যে ভাড়া পাওয়া গেলে এটিও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে। যেমন দীর্ঘদিন সম্পদ ব্যবহার ফলে মূল্য হ্রাস বা এর মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয়। একটু আগে আমি যেটা বললাম যে একটা অ্যাসেট কিনেছিলাম, একটা ল্যাপটপ কিনেছিলাম যেটি দিয়ে রেকর্ড হচ্ছে, এই ল্যাপটপটা 2,10,000 থেকে কেনা হয়েছে, প্রতি বছর 30,000 টাকা করে ডেপ্রিসিয়েশন বা মূল্য হ্রাস বা অবচয় বলে এটি করা হচ্ছে। তাহলে এটিও কিন্তু একটা ট্রানজেকশন। তাহলে আমরা ট্রানজেকশনের দেখলাম অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটিই দেখলাম। এবার দেখো, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, ইভেন্ট বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা লেনদেনকে বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। তাহলে দেখো এখানে অর্থের আদান প্রদান মানে এক্সচেঞ্জ অফ মানি, টাকার আদান প্রদান, অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যেমন ডেপ্রিসিয়েশন বা অবচয়, হ্যাঁ, পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। এটা আমরা লেনদেনের খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম, আমরা উদাহরণ দিব আরো ভালো বুঝতে পারবে। এছাড়া আহ, বস্তুত দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। অর্থাৎ যদি আমরা ব্যক্তির অ্যাকাউন্টিং করি তাহলে ব্যক্তির সে ব্যক্তির পণ্যদ্রব্য বা দ্রব্য সামগ্রী বা সেবার বিনিময়ের ফলে কোনো ব্যক্তির যদি হয়, ব্যক্তির অ্যাকাউন্টিং আমরা করলে সেটা একটা ট্রানজেকশন হবে। প্রতিষ্ঠানের জন্য হলে প্রতিষ্ঠানের, যেমন প্রোপাইটারশিপ একটা প্রতিষ্ঠান মানে ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান, তার জন্য এটা ট্রানজেকশন হবে। অথবা ব্যবসা, অর্থাৎ আমরা যেটা দেখি যে বড় কোম্পানি যেমন লিমিটেড, এটা লিমিটেড কোম্পানি বলে, পরে তোমাদেরকে বুঝাবো যে ব্যবসায়ের কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে প্রোপাইটারশিপ মানে একক মালিকানা, যেটা ছোট ফর্ম। এরপরে হচ্ছে এটাকে ওপিসি বলে, 1 পার্সন কোম্পানি, কোম্পানি বাট 1 পার্সন। আর একটা আছে হচ্ছে লিমিটেড কোম্পানি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর একটা আছে পাবলিক লিমিটেড কোম্পানি। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে শেয়ার মার্কেটে যেসব শেয়ারের বেচাকেনা হয়, শেয়ারের প্রতিদিনই তোমরা নিউজ পেপারে অথবা টিভি চ্যানেলে দেখো যে শেয়ারের দাম বাড়ছে কমছে, এগুলোকে বলা হয় পাবলিকলি ট্রেডেড কোম্পানি। সো এই ধরনের মোটামুটি 4 ধরনের আছে। এছাড়া আরো হয় জয়েন্ট জয়েন্ট ভেঞ্চার বা যেটি হচ্ছে অংশীদারি কারবার বলে, এটি আমি পরে তোমাদেরকে ক্লিয়ার করব। তোমাদের ব্যবসায় উদ্যোগ চ্যাপ্টারও এই জিনিসগুলো বলা আছে, ওইটার ক্লাসও আমি রেকর্ড করব অ্যাকাউন্টিং বেশ কিছু আগানোর পরে। তো যাই হোক, আবারও পড়ি, এটা যেহেতু ইম্পর্টেন্ট। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আহ, কোনো ঘটনা, ইভেন্ট বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। বস- বস্তুত দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে তাকে লেনদেনের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পেলাম এখানে তোমাদের বাসার জন্য কাজ দেয়া আছে। বাসার জন্য কাজ দেয়া আছে, সেটি হচ্ছে প্রত্যেক লেনদেন লেনদেন ঘটনা, আর প্রত্যেক ঘটনা লেনদেন নয়। আমি একটু আগে তোমাকে, আমি এটা জানি না তোমাদের বই আছে, বাট অলরেডি আমি বলেছি যে প্রত্যেকটা লেনদেনই একটা ঘটনা, বাট প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়। যেমন আমি বললাম যে আমরা বাজার থেকে আমাদের প্রতিষ্ঠানের জন্য হচ্ছে
খাতা কিনলাম, মানে নোটবুক কিনলাম, এটা একটা ট্রানজেকশন। বাট আমাদের ব্যাংক, আমরা যাদের সাথে ব্যাংকিং করি, সেই ব্যাংকের একজন এসে আমাদেরকে একটা খাতা উপহার দিলেন, নোটবুক উপহার দিল, যেটি আমরা কিনলাম সেটা অর্থের মাপকাঠিতে এটা পেমেন্ট করা হয়েছে, এই কারণে লেনদেন। বাট যেটি আমাদের ব্যাংকাররা উপহার দিল ওটি লেনদেন নয়। তাহলে দুটোই ঘটনা, আমাকে ব্যাংকের, একটা ব্যাংকের থেকে যে উপহার পেলাম এটাও ঘটনা, আর হচ্ছে যেটি আমি কিনলাম এটাও ঘটনা। দুটোই লেনদেন, বাট একটা ঘটনা, একটা একটা হচ্ছে মানে দুটোই ঘটনা, বাট একটা লেনদেন আর আরেকটা লেনদেন নয়। আমি আবারও একটু ভুল বলেছিলাম, আবার ক্লিয়ার করি। যেটি আমি উপহার পেলাম ওটাও ঘটনা, যেটি কিনলাম ওটাও ঘটনা, কিন্তু যেটি আমি উপহার পেলাম ওটি লেনদেন নয়, যেটি কিনলাম, পারচেস করলাম, ওটাই লেনদেন। তো যাই হোক, এখানে উদাহরণ আছে, তোমাদের ক্লিয়ার হবে। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, আমরা ইতোমধ্যে জেনেছি প্রত্যেক লেনদেনের ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনাই লেনদেন নয়। মানে প্রত্যেকটা লেনদেনই একটা ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা আবার লেনদেন নয়। লেনদেনের ধারণাটা কি বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। যেমন প্রথম হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ লেনদেনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায়ের ম্যানেজার মৃত্যু একটি ক্ষতি। তোমার ব্যবসার একজন ম্যানেজার উনি মারা গেলেন, এটি একটি ক্ষতি যা অর্থে পরিমাপযোগ্য নয়। মারা গেছেন, এটা মানুষের লাইফ, এটা যে কোনো ভ্যালু করা যায় না, অতএব এটা কোনো, উনি মারা গেছেন, আহত হয়েছেন বা এই ধরনের কোনো ঘটনা হচ্ছে লেনদেন না। কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 20,000 টাকার ক্ষতি হলে এটি একটি লেনদেন। অর্থাৎ ব্যবসার ম্যানেজার মারা গেছে, এটা কিন্তু কোনো ট্রানজেকশন নয়, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে যে 20,000 টাকার র মেটেরিয়াল পুড়ে গেছে আগুনে, এটি একটি ট্রানজেকশন। এটি ক্লিয়ারলি বোঝা গেল। এরপরে আসো আর্থিক অবস্থার পরিবর্তন। প্রথম হচ্ছে অঙ্কের পরিমাপযোগ্য, প্রথম বৈশিষ্ট্য। লেনদেনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। যেমন 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধি পেল, অর্থাৎ তার অ্যাসেট বাড়লো, সঙ্গে সঙ্গে আরেকটা অ্যাসেট নগদ 5,000 টাকা হ্রাস হলো। তার মানে এখানে আমরা, এখানে আমরা দেখতে পেলাম যে নগদ টাকা একটা অ্যাসেট, সেটি হ্রাস পেল। আমি তোমাদের ক্লিয়ার করব, অ্যাকাউন্টিং কে খুব ইন্টারেস্টিং হবে, আমি বিশ্বাস করি। তোমরা যদি আমাকে ফলো করো দেখবা যে তোমাদের অ্যাকাউন্টিং পেপারটা খুব ইজি হয়ে গেছে। যখনই একটা অ্যাসেট ট্রানজেকশনে দুই দুই পক্ষ, অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম, গত ক্লাসে আমরা দেখেছিলাম এটাকে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়, সেখানে একটা অ্যাসেট যদি বাড়ে ডেফিনেটলি আরেকটা অ্যাসেট কমে যাবে, অথবা লাইবিলিটি বাড়বে। এটা আমরা পরে বুঝাবো, আমরা ট্রানজেকশন যখন পড়বো, ট্রানজেকশন পরে জার্নাল করব যখন, তখন বুঝবো। আপাতত এটা বুঝো যে অফিসের জন্য 5,000 টাকা দিয়ে আসবাবপত্র কেনা হলো, এখানে একটা আসবাবপত্র অ্যাসেট বেড়েছে, আর সঙ্গে সঙ্গে ক্যাশ, এটা একটা নগদ ক্যাশ, নগদ টাকা এটা হ্রাস পেয়েছে, ফলে এটা একটা ট্রানজেকশন। সুতরাং এই ঘটনা নিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসছে, সেহেতু এটি লেনদেন। আবার যদি 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ বা আদেশ দেওয়া হলো, অর্থাৎ তুমি ওয়ার্ক অর্ডার দিয়েছো, ফরমায়েশ বা ক্রয়ের একটা অর্ডার দিয়েছো, ফরমায়েশ বলা হচ্ছে এটা, কিন্তু তুমি কেনো নাই, তাহলে কিন্তু সেটা লেনদেন হবে না। অর্থাৎ আবার যদি 5,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ বা অর্ডার দেওয়া হয়, যেটিকে আসলে অর্ডার বলে না, ওয়ার্ক অর্ডার বলে বা পারচেজ অর্ডার। সো পারচেজ অর্ডার দেওয়া হয়েছে 5,000 টাকার, কিন্তু এটাতে লেনদেন হবে না, কারণ ঘটনা দিয়ে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ তুমি যার কাছ থেকে কিনবে তাকে তুমি একটা মেইল দিয়ে অথবা একটা হার্ড কপি দিয়ে বলেছো যে আপনি প্রস্তুত রাখেন, আমি আপনার কাছ থেকে 5,000 টাকার এই ফার্নিচারটা কিনবো। এটা যখন তুমি অর্ডার করলা তখন টাকা দেও নাই বা প্রোডাক্টও ডেলিভারি হয় নাই, তো সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো আর্থিক ঘটনা ঘটেনি, এটা একটা মেয়ার একটা ডকুমেন্টেশন। এখানে কোনো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়নি, বিধায় এটা লেনদেন নয়। দ্বৈত সত্তা অলরেডি আমি বলেছি, প্রত্যেকটি লেনদেনই দুটি পক্ষ থাকবে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। হ্যাঁ, যেমন কর্মচারীদের বেতন প্রদান করা হলো 5,000 টাকা, এখানে একটি পক্ষ হচ্ছে বেতন খরচ, অর্থাৎ স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, বা এটি একটা পক্ষ, আর একটা হচ্ছে নগদান বা ক্যাশ। অর্থাৎ তুমি যখন কর্মচারীদের বেতন দিচ্ছ, আহ, কর্মচারীদের বেতন প্রদান করছো, তখন বেতন একটা খরচ,
এটি যখন বাড়ছে একই সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে তোমার 5,000 টাকা তোমার নগদ টাকা চলে যাচ্ছে। সো এরকম দ্বৈত সত্তা থাকবে, ডাবল এন্ট্রি। আমরা জার্নাল যখন দেখবো, আমরা অ্যাকাউন্টিং যখন দেখবো, তখন সিঙ্গেল কোনো ইম্প্যাক্ট পড়বে না, ডাবল ইম্প্যাক্ট পড়বে। এটাকে দ্বৈত সত্তা বা ডাবল এন্ট্রি সিস্টেম বলে, বা দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। এটি হচ্ছে মানে 3 নম্বর বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটির থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ প্রত্যেকটা ট্রানজাকশন, যেমন একটু আগে আমরা দেখেছি যে ফার্নিচার কিনেছে, আরেকবার দেখেছি রেন্ট প্রদান করেছে মানে ভাড়া প্রদান করেছে অথবা ভাড়া রিসিভ করেছে, আরেক জায়গায় দেখলাম কর্মচারীর বেতন দেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘটনা স্ট্যান্ড অ্যালোন, আলাদা আলাদা, সেপারেট, সিঙ্গেল, একটার সঙ্গে একটার কোনো সম্পৃক্ততা থাকে না, ডিফারেন্ট। সো বলছে স্বয়ংসম্পূর্ণ বা স্বতন্ত্র। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকায় পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে বিক্রয় একটি লেনদেন, 7 দিন পরে টাকা পেয়েছো, এটা একটা লেনদেন। এটা আবার তোমাদেরকে ক্লিয়ার করব যে নগদ টাকায় আহ, না কিনে, যেমনি আমরা বাকিতে কিনতে পারি, নগদ টাকায় বিক্রি না করে আমরা ধারে বিক্রি করতে পারি, বাকিতে বিক্রি করতে পারি। তো যেদিন আমি পণ্য দিয়ে দিলাম সেটা একটা ট্রানজেকশন, আর 7 দিন পর টাকা যখন পেলাম ওইটা আর একটা ট্রানজেকশন। আপাতত হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি আরো দু একটা ক্লাস নিলে এটি তোমাদের জন্য একদম পানির মতো, লাইক মানে খুবই স্বচ্ছভাবে বুঝতে পারবে। তারপর হচ্ছে দৃশ্যমানতা। হ্যাঁ, আহ, লেনদেনের দৃশ্যমান বা অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটি একটি দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অবচয় 1,000 টাকা একটি অদৃশ্যমান লেনদেন। এখানে তোমাদেরকে প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখি, আসবাবপত্র বা যে কোনো অ্যাসেটকে আমরা ট্যানজিবল অ্যাসেট বলি, ইংরেজিতে ট্যানজিবল। এটিকে স্পর্শ করা যায়, স্পর্শনীয় অ্যাসেট। আর কিছু কিছু জিনিসকে আমরা ইনট্যানজিবল বলি। তো আমরা যখন আসবাবপত্র কিনি, এটা যেমনি এটা ফিজিক্যালি দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু যখন এই আসবাবপত্রের অ, অ, মানে বিপরীতে তার ব্যবহারজনিত অবচয়ের কারণে আমরা একটা অবচয়ে চার্জ করি, অথবা এই লেনদেনে একটা অবচয়ের অ্যাকাউন্টিং করি, এই অবচয়টা হচ্ছে অদৃশ্যমান, এটাকে বলা হয় অদৃশ্যমান। ঠিক আছে। লেনদেনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঐতিহাসিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে। অর্থাৎ অতীতে ঘটে যাওয়া ঘটনাকে আমরা অ্যাকাউন্টিং করব, এটাই ট্রানজেকশন। ভবিষ্যতে ঘটতে পারে, আমি ভবিষ্যতে কিনবো, ভবিষ্যতে বিক্রয় করব, ভবিষ্যতে একটা অ্যাসেট কিনবো, এটা কোনো ট্রানজেকশন নয়। তাহলে ঐতিহাসিক ঘটনা হইতে হবে হিস্ট্রিক্যাল ইভেন্ট, মানে হয়ে গেছে অলরেডি, পাস্ট ইভেন্ট। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলো ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। যেমন ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তার লেনদেন বলে গণ্য হবে। যেমন যেমন আহ ভবিষ্যতে তুমি অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি ইত্যাদি, এটা এখন একটু প্রথম দিকে বোঝা কঠিন। আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি তখন আহ এটাকে আমরা টাকা নাও পেতে পারি, এই টাকাটা কিছুটা অংশ নাও পাওয়া যেতে পারে, এইটাকে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি, ইংরেজিতে যেটা বলা হয় ব্যাড ডেট অ্যালাউন্স। এটা আপাতত যেহেতু তোমাদের এই পর্যন্ত আসে নাই, বইতে বলা আছে, আমি শুধু টার্মটা বললাম। ভবিষ্যতে এটা অনেক ক্লিয়ার করে, চমৎকার করে বুঝিয়ে দিব। আপাতত মনে রাখো যে শুধুমাত্র অতীতের ঘটনাগুলো আমরা রেকর্ড করি, আর ভবিষ্যতের এরকম কোনো যদি কন্টিনজেন্সি থাকে বা ভবিষ্যতে কোনো যদি সঞ্চিতি করতে হয় সেটা আমরা করতে পারি। সেটাকে এস্টিমেট বা অ্যাজাম্পশন বলে, এস্টিমেট আছে, অ্যাকাউন্টিং এস্টিমেট বলে একটা টার্ম আছে, এটি তোমাদেরকে ক্লিয়ার করব। আচ্ছা, এই লেনদেনের যে আহ, সর্বশেষ বৈশিষ্ট্য তোমাদের বইতে বলা আছে সেটি হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন আসে। তোমরা নিশ্চয়ই হিসাব সমীকরণ অলরেডি দেখেছো। সেটি হচ্ছে সম্পদ বা অ্যাসেট ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ অ্যাসেট এ ইকুয়াল টু দায় মানে হচ্ছে লাইবিলিটি এল প্লাস মালিকানা সত্ত্ব ও ই, ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেট বা সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে আমরা বলতে পারি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটি হচ্ছে হিসাব সমীকরণ। এটি হচ্ছে মূলত গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং বা বেসিক ইকুয়েশন বা বেসিক সমীকরণ বলা হয়, মানে সবচেয়ে ফান্ডামেন্টাল একটা সমীকরণ। সুতরাং সুতরাং কোনো ঘটনার লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়।
তাহলে এখন পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আমরা দেখবার চেষ্টা করব যে হচ্ছে লেনদেনের চিহ্নিতকরণ। কোন কোন ঘটনা, কোন ঘটনা লেনদেন বা কোন ঘটনা লেনদেন নয় তা নিচের কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝানো হলো। যেমন সোহেল এন্টারপ্রাইজ, এটি আরেকটা প্রতিষ্ঠান সোহেল এন্টারপ্রাইজ। 2017 সালের জানুয়ারি মাসে নিম্ন বর্ণিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। প্রথম ঘটনা কি? প্রথম ঘটনা হচ্ছে যে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেছে। তো খেয়াল করো, এখানে যখন সোহেল এন্টারপ্রাইজের মালিক সোহেল 50,000 টাকা ব্যবসাকে দিয়েছে, তার মানে এটা একটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বা লেনদেন, কারণ এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ নতুন এসছে 50,000 টাকা। তাহলে এটা একটা বোঝা গেল। সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে নগদে 15,000 টাকার পণ্য ক্রয় হলো, এটাও কিন্তু একটা ট্রানজেকশন। নগদে 15,000 টাকার পণ্য কেনা হয়েছে। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, এটাও কিন্তু একজন পাওনাদার তোমার কাছে টাকা পেত 10,000 টাকা, এমন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তুমি 10,000 টাকা প্রদান করেছো, সেটিও কিন্তু লেনদেন। 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। এই ভিডিও পজ করে তোমরা 4 নম্বরটা উত্তর দাও, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। সেটি হচ্ছে এই 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ বা এটাকে পারচেজ অর্ডার বলা হয় ইংরেজিতে, বা ক্রয় আদেশ বলা হয়, ক্রয় আদেশ। এই ক্রয় আদেশ বা আদেশ, পারচেজ অর্ডার অথবা ক্রয়ের ফরমায়েশ, এটি কিন্তু একটি পেপার। এর মাধ্যমে এখনো তেমন কিছু কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হয়নি। তাই আমরা 4 নম্বরটাকে, যে এখানে দেয়া আছে যে 8,000 টাকার আহ, আহ, টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো, যেটাকে ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার বলা হয়, অথবা তুমি বলতে পারো হচ্ছে ক্রয় আদেশ, এটি কিন্তু ট্রানজেকশন নয়। তাই 4 নম্বরটা ট্রানজেকশন নয়। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, এটি কিন্তু একটা ট্রানজেকশন, কারণ এটি টাকা দেওয়া হয়েছে। 6 নম্বর হচ্ছে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। তোমরা বলো তো এই 6 নম্বরটা কি হবে? তোমরাই আশা করি অ্যান্সার দিতে পারবে। আমি তোমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড চিন্তা করবার সময় দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে জনাব মামুনকে নিয়োগ করা হয়েছে কর্মচারী হিসেবে, কিন্তু তার বেতন তো দেয়া হবে, তার স্যালারি তো দেয়া হবে মাসের শেষে। তাহলে যখন মামুনকে যখন জনাব মামুনকে মাসিক 7,000 টাকায় ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হলো, তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দেয়া হলো, তখন কিন্তু ট্রানজেকশন নয়। ট্রানজেকশন কখন হবে? যখন মাস শেষে তাকে বেতন প্রদান করা হবে, তখনই ট্রানজেকশন। এমনও তো হতে পারে, তর্কের খাতিরে বলি, মিস্টার মামুনকে তুমি 7,000 টাকার বেতনে ঠিক করে নিলা, সে পরের দিন আসলো না, তাহলে তো তার টাকা আর সে পাবে না। সো এই কারণে আহ, নিয়োগ যে নিয়োগ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগ যে তাকে করলা, নিয়োগপত্র, সেই নিয়োগপত্র কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন না। যখন তাকে মাস শেষে সে কাজ করবে 1 মাস এবং বেতন দেওয়া হবে, তখনই ট্রানজেকশন হবে। তাহলে 6 নম্বরও কিন্তু লেনদেন নয়। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করলো। এখানে খেয়াল করো, মালিক যখন টাকা 50,000 টাকা দিয়েছিল, এটা একটা ট্রানজেকশন। তার মানে এটা ক্যাপিটাল ইনজেক্ট করেছে, মানে মূলধন প্রদান করেছে, এটা একটা ট্রানজেকশন। একই সঙ্গে সঙ্গে মালিক যখন আবার এই 5,000 টাকা উত্তোলন করেছে বা ড্রয়িংস বলে, উইথড্রল বলে, এটিও একটি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, এটাও লেনদেন, এটাকেও লেনদেন বলা হবে। 8 নম্বর হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি গেছে। তোমরা এটা বলো তো কি হবে? আচ্ছা, তার আগে বলে নেই, তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে, আমি যেহেতু আমাদের অনার্স মাস্টার্স এবং বিভিন্ন জায়গায় সিএসিএমএ তে গত, শুধুমাত্র এসএসসি তে আমার বাংলা মিডিয়াম ছিল, তখন আমি বাংলায় পড়েছিলাম ইন্টারমিডিয়েট, এরপর থেকে সবসময় ইংরেজি পড়ার কারণে গত 27-28 বছর যাবত বাংলায় টার্মিনেজ গুলো আমার জন্য কঠিন। আমি প্রায়শই খেয়াল করবে যে ইংরেজি বলি, কিন্তু আমি সচেতন ভাবে ইংরেজি টার্ম বলবার সঙ্গে সঙ্গে আবার বাংলায় বলে দিচ্ছি। তোমরা খেয়াল করো, এর সঙ্গে সঙ্গে তোমাদের যে উপকারটা হতে পারে, এই ইংরেজি টার্মটাও শেখা হবে। তো এটা এটা আমি আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং এটাকে ইগনোর করবে, কারণ আমি প্রায়শই যখন পারচেজ অর্ডার বলে ফেলছি, ওয়ার্ক অর্ডার বলে ফেলছি, হ্যাঁ, যেটা তোমাদের বইতে লেখা আছে হচ্ছে পণ্য ফরমায়েশ, এগুলো একটু খেয়াল করবে। এটা আমার কিছুটা অনভ্যস্ততার কারণে হচ্ছে, এটা ভবিষ্যতে আমি অ্যাভয়েড করার চেষ্টা করবো, এটাকে এটাকে না করবার চেষ্টা করবো। যাই হোক, এখানে দেখো, মালিকের ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়েছে, ব্যবসার কোনো ইম্প্যাক্ট পড়েনি। মালিকের বাসায় অনেক কিছু হতে পারে,
মালিকের বাসায় টাকা চুরি হতে পারে, মালিক অন্য কারোর কাছ থেকে টাকা পেতে পারে। আমরা এখানে একটা এনটিটি আজকে শিখি, এনটিটি কনসেপ্ট। এটাকে হচ্ছে তোমরা পরে পাবো, বাট আগে বলে রাখি, এটাকে বলা হয় এনটিটি কনসেপ্ট। এনটিটি কনসেপ্ট মানে হচ্ছে ব্যবসার মালিক, এটাকে বলা হচ্ছে এনটিটি কনসেপ্ট। বলতে বোঝা হচ্ছে যে এটাকে বাংলায় বললে বোঝা যায় সত্তা। হ্যাঁ, এখানে একটা সত্তার ধারণা আছে, সেটা হচ্ছে মালিক এবং ব্যবসা দুটো সেপারেট সত্তা, ডিফারেন্ট সত্তা, সেপারেট লিগ্যাল এন্টিটি। মালিক হচ্ছে আলাদা, ব্যবসা আলাদা, এটা মাথায় রাখতে হবে। কারণ মালিকের থেকে যখন আমরা ইকুইটি পাই বা ক্যাপিটাল পাই বা যেটা মূলধন পাই, তখন কিন্তু ব্যবসার জন্য সেটা একটা দায়। এই যে মালিকানা সত্ত্ব, দেখো সম্পত্তির সাথে সমান দিয়ে দায় প্লাস মালিকানা সত্ত্ব বলছে, এটা হচ্ছে এক্সটার্নাল দায় বা এক্সটার্নাল লাইবিলিটি। আর মালিকানা সত্ত্ব হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি বা অভ্যন্তরীণ দায়। তো আমরা মালিককে ব্যবসা থেকে সেপারেট মনে করব, সেপারেট, এবং এটা ভিন্ন। মালিক ভিন্ন আর ব্যবসা ভিন্ন। সেই কারণে মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে, এটা ব্যবসার জন্য লেনদেন নয়। 9 নম্বর হচ্ছে ব্যবসায়ের হাসেম ব্রাদার্স। হ্যাঁ, 9 নম্বর হাসেম ব্রাদার্স প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি করলো। আবারও খেয়াল করো, পণ্য কিন্তু আমরা এখনো ক্রয় করি নাই, বা হাসেম ব্রাদার্স এখনো কিন্তু পণ্য ক্রয় করেন নাই, কিন্তু পণ্য ক্রয়ের জন্য চুক্তি করেছে। যেহেতু পণ্য ক্রয় করা হয় নাই, পণ্য ক্রয়ের চুক্তি, এটিও ট্রানজেকশন নয়, লেনদেন নয়। সো 9 নম্বরও লেনদেন হবে না। 10 নম্বর হচ্ছে 10,000 টাকা মূল্যের হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়। তাহলে এখানে যেহেতু অলরেডি বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে, টাকা তুমি পরে পাও, কিন্তু এটা ট্রানজেকশন, এটা লেনদেন। কারণ তুমি বাকিতেও কিনতে পারো, এটাও লেনদেন। আবার বাকিতে বিক্রিও করতে পারো, এটাও লেনদেন। তো যাই হোক, এটা আমরা অলরেডি পেয়েছি। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, আমরা যেমনটি বলেছিলাম 50,000 টাকা লেনদেন হবে। কারণ এখানে তোমার ব্যাখ্যাটা দেখে নিও, আমি অলরেডি ব্যাখ্যা দিয়েছি, তোমাদের এই বইতে বলা আছে, তোমরা এটা দেখে নিবা। প্রথম যে 50,000 টাকা মূলধন আনছে, এটা লেনদেন। আমি বলেছিলাম নগদে 15,000 টাকা পণ্য ক্রয় লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছে, লেনদেন। 4 নম্বর বলেছিলাম যে 8,000 টাকার ক্রয় আদেশ বা পারচেজ অর্ডার অথবা ক্রয় ক্রয় ফরমায়েশ বা ক্রয় আদেশ দেওয়া হয়েছে, এটিও কিন্তু ট্রানজেকশন নয়, এই যে লেনদেন নয়। 5 নম্বর বিজ্ঞাপন, বিজ্ঞাপন বাবদ প্রদান 2,000 টাকা, এটা লেনদেন। তারপরে 6 নম্বর ছিল মামুনকে মাসিক 7,000 টাকা, মিস্টার মামুনকে, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করেছে, এটা লেনদেন নয়। তার মানে 6 নম্বর দেখবে লেনদেন নয়। 7 নম্বর হচ্ছে ব্যবসা থেকে আহ, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে, এটা লেনদেন। আমরা এটা দেখে লেনদেন, এটা আমরা পেয়েছি। তারপরে 8 নম্বর ছিল মালিকের ব্যক্তিগত 500 টাকা চুরি হয়েছে, এটা লেনদেন নয়, আমরা ক্লিয়ার করেছি। ব্যক্তি অর্থ চুরি ফলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি, আহ, ক্ষতিটি মালিকের নিজস্ব, তাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি। 8 নম্বর আমরা অলরেডি পেরেছি। 9 নম্বর হচ্ছে হাশেম ব্রাদার্স হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের চুক্তি। এই চুক্তি কিন্তু এখানে কিনা হয়নি, কেনার চুক্তি, অথবা এটা লেনদেন নয়। আর শেষেরটি বললাম যে হচ্ছে 10,000 টাকার আহ, বাকিতে বা ক্রেডিটে পণ্য বিক্রয় করা হয়েছে। তো এটি ধারে বিক্রয় করা হয়েছে, এটি কিন্তু ট্রানজেকশন, আমি বলেছিলাম এটা ট্রানজেকশন। তাহলে আজকে আমরা যেহেতু গতকালকে একটা সেশন নিয়েছি, আজকে এটা দেখো। নেক্সট দিনে আমরা এই চ্যাপ্টারটা যেহেতু বড়, লেনদেন চ্যাপ্টার একটু বড়, এটা দুটি ভাগে করতে চাচ্ছি। সো লেনদেন এর যে যে অধ্যায়, সেই অধ্যায়ের দ্বিতীয় ভিডিওটা আগামীকালকে নিয়ে আসছি ইনশাল্লাহ। সেখানে আমরা একটু আগে যে ইকুয়েশন শিখলাম, অ্যাসেট ইকুয়াল টু এল প্লাস ওই, মানে এ ইকুয়াল টু, যেটাকে অ্যাসেট বা সম্পদ বলা হচ্ছে, এল মানে লাইবিলিটি, আর ওই মানে ওনার সিকিউরিটি, এটার এলোবোরেটেড ফর্ম, এটাকে আমরা এক্সপানশন করব, এটা নিয়ে আমরা কাজ করব। এবং এই ট্রানজেকশনের প্রত্যেকটা ইভেন্ট আমরা এখানে এর ভিতরে এই ছকে ফেলে এই আলোচনাটা করব। আশা করি সেই সময় পর্যন্ত তোমরা অনেক ভালো থাকবে, আনন্দ থাকবে, সুস্থ থাকবে, এবং আগামীকালকে আমার ক্লাসে তোমরা জয়েন করবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।